Good morning, everyone. Welcome you to this program once more. আমরা আগেই এই সেমিস্টার 4-এ সোশিওলজি সাবজেক্টের উপর বেশ কয়েকটা ভিডিও করেছি এবং সিলেবাস ওয়াইজ আমরা সিকোয়েন্সিয়ালি 4টি টপিক ডিসকাস করেছি এবং সেখানে আমরা পপুলেশন বলেছি, আমরা সেখানে চ্যাপ্টার 1, তারপরে আমরা সেখানে পরের পভার্টি বলেছি, ডিসকাশন করেছি, তারপরে আমরা ইলিটারেসি নিয়ে বলেছি এবং তারপরে আনএমপ্লয়মেন্ট নিয়ে বলেছি। এবং যখন ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন সেখানে বলেছিলাম যে এই 3টে বা 4টে টপিক যেগুলো পড়িয়েছিলাম আমি, সেগুলোর মধ্যে বলেছিলাম যে প্রত্যেকের সঙ্গে মোরালেস রিলেটেড এবং কি ইন্টার রিলেশনশিপটাও সেখানে বলা হয়েছিল, মানে কি কোনটা দুটো প্রত্যেকটা যে ইস্যুগুলো যে একটা ইস্যুর সঙ্গে রিলেটেড সেটা বুঝিয়েছিলাম এবং সেটার কজ এফেক্ট গুলো বলা হয়েছিল, তার রেমেডিস কি হবে তাও বলা হয়েছিল এবং কি করে আমরা এই সমস্যাগুলো থেকে বেরোতে পারি বা এই ইস্যুগুলো থেকে বেরোতে পারি সেই আলোচনাগুলো সেখানে সেই ভিডিওগুলোতে করা হয়েছিল। এবং সর্বোপরি পরীক্ষা ওরিয়েন্টেড যেহেতু এই ভিডিওগুলো কিছুটা, তার জন্য কিরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা দরকার বা কিভাবে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে সেই অভ্যাস করার বিষয়টিকেও আমরা ওখানে তুলে ধরেছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 আমাদের সিলেবাসে, যেটা কিনা করাপশন এবং বাংলায় বলে দুর্নীতি। তো ওই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা শুনতে থাকো এবং যে বিষয়গুলোর উপর এমফাসিস করে বলছি সেগুলোকে একটু রিয়েলাইজ করতে থাকো। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আগের দিন আমি যখন সিলেবাস দেখিয়েছিলাম তখন আমি এইটা ডিসকাশন করেছিলাম, পপুলেশন এক্সপ্লোশন, পভার্টি, ইলিটারেসি আমার ডিসকাশনের মধ্যে ছিল আর আনএমপ্লয়মেন্ট আমার ডিসকাশনের মধ্যে ছিল। আজকে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে করাপশনের উপর এবং করাপশনের মেইনলি আমাদের যে পোর্শনগুলো আছে, কনসেপ্ট, রিসেন্ট লেজিসলেশন, মেইনলি এটার উপরে আমি আমার আলোচনাগুলোকে আজকে সেন্টার করে বলবো। প্রথমে এই দুর্নীতি বিষয়টি আলোচনা করতে গিয়ে বা ইংলিশ what we call corruption আলোচনা করার ক্ষেত্রে ফার্স্ট we need to know the concept. কনসেপ্টের আগে আমি একটা জায়গা বলছি যে কনসেপ্টটা হচ্ছে গিয়ে বিষয়টি বোঝার মধ্যে এলিমেন্টস গুলো কি, কেন আমরা দুর্নীতি বলছি, এই ধারণাটা হঠাৎ করে কিভাবে তৈরি হবে বা এই ধারণা তৈরি হওয়ার পেছনে কি কি বিল্ডিং ব্লকস রয়েছে সেটাকে আমাদের এখানে আগে এক্সপ্লেন করতে হবে। সেজন্য কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এখানে দরকার এবং সেখান থেকে আমরা ডেফিনেশন অফ করাপশন সেটাও আমরা কিন্তু এখানে দেখাচ্ছি বা আলোচনা করছি। কিন্তু ডেফিনেশন অফ করাপশন বা এগুলোর থেকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। দুর্নীতির অনেক রকম ফর্ম হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন পরে করে ছোট এক্সাম্পল দিই। বিষয়টি হচ্ছে আমরা তখনই সেটাকে দুর্নীতি বলবো যখন কোনো প্রাইভেট গেইন কোনো একটা পাবলিক অফিস থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে সেটা করা হচ্ছে, আমরা তখনই সেটাকে দুর্নীতি বলে থাকি। তাই ডেফিনেশন ওয়াইজ যদি বলা যায় তাহলে corruption is defined as the use of public office for private gains, or in other words, use of official position, rank, or status by an office bearer for his own personal benefit. Following from this definition, examples of corrupt behavior would include bribery, extortion, fraud, embezzlement, nepotism, cronyism, appropriation of public assets and property for private use, and influence spending. আচ্ছা, এই বিষয়টা বলতে চাইছে কি যে আমরা কখন এটাকে করাপশন বলবো না, যখন আমরা এই ইউজ অফ পাবলিক অফিসকে কোনো প্রাইভেট গেইন, মানে আমার নিজস্ব কোনো ব্যক্তি স্বার্থে আমি এটাকে ব্যবহার করব। এরকম ব্যক্তি স্বার্থে আমি একটা
জায়গায়, ফর এক্সাম্পল, একজন কোন একটা পজিশনে বা কোন একটা কাজের জন্য একটা এক্স পার্সনকে আমার লাগবে। এই এক্স পার্সনকে রাখতে গেলে আমাকে এক্স পার্সনের একটা ডিগ্রি থাকতে হবে, সেই ডিগ্রিটা সেই এক্স পার্সনের সেই কাজের জন্য সেটা ফিট, সে কাজ যে কোনো কিছুই হতে পারে। তাহলে এক্স পার্সনকে রাখতে গেলে আমার এক্স পার্সনের ডিগ্রি এক্স পার্সন টাইপ অফ ডিগ্রি রাখতে হবে। কিন্তু আমি সেই টাইপের ডিগ্রি কোনো লোককে না রেখে আমি একজন ওয়াই অথবা জেড এরকম কাউকে রাখলাম, which is not fit for this X category। তাহলে আমি কি করলাম, কেন রাখলাম না? হয়তো সেই লোকটি আমার পূর্ব পরিচিত বা বিশেষ পরিচিত, তাকে আমি রাখলাম সেই পোস্টে নোইং ফুললি যে সে সেই ক্যাটাগরিতে বিলং করছে না। এটা কিন্তু এক ধরনের আমার একটা কোথাও প্রাইভেট গেইন কাজ করছে, তার জন্য এই কাজটা করা হলো। এখানে আমি বলতে মানে যে কোনো পার্সনের কথা বলা হচ্ছে। এটাকে মেনে আমরা ক্লায়েন্টিজম বলি। ব্রাইবারি আমরা সবাই জানি যে দেওয়া নেওয়ার বিষয় থাকে। এবার এক্সটর্শন, জোর করে কোনোভাবে টাকা আদায় করা, বা ফ্রড আমরা সবাই জানি, ঠকানো, এরকম এমবেজলমেন্ট, নেপোটিজম, এরকম নানা রকম ব্যাপার হতে পারে। এই বিষয়গুলো মানুষ কেন করে? না করে তো থাকতে পারে, তবে কেন করে? কিছু নিশ্চয়ই সমস্যা বা কিছু নিশ্চয়ই ঘটনা ঘটে যার জন্য এই ব্যাপারগুলো ঘটে। বা এই প্রাইভেট গেইন করে মানুষের কি লাভ হয়? এই প্রাইভেট গেইন করে মানুষের কিছু হয়তো ওয়েলথ জেনারেশন হয়, কিছু হয়তো ওয়েলথ জেনারেশন ফিনান্সিয়াল ব্যাপার না হতে পারে, হয়তো নন ফিনান্সিয়াল কোনো হয়তো স্টেটাস, প্রেস্টিজ সে পেল, যেটা সে অনুভব পাচ্ছিল না। তো তার ফলে সে তখন মোট কথা সোজা পথে না হেঁটে সে একটা অন্য রাস্তায় ভুল পথে বিষয়টি দিকে পৌঁছানোর চেষ্টা করছে। এবার যে মুহূর্তে আমি নর্মাল কেসেও যদি রাস্তায় সোজা রাস্তায় হাঁটি, আমি আমার ডেস্টিনেশন তাড়াতাড়ি পৌঁছে যাবো, ঠিকঠাক ভাবে পৌঁছে যাবো। কিন্তু আমি যদি ভুলভাল করে ঘুরতে থাকি তখন আমি নিজেও একটা গোলকধাঁধায় পড়ে যাব। তো করাপশন ওই ধরনের একটা গোলকধাঁধাই ঘটে, এবং তখন একটা ভুল হয়, সেই ভুল থেকে আরেকটা ভুল, এরকম ঘটনা ঘটতে থাকে। এবার এক্সট্রা এই করাপশনের অনেক রকম কারণ আছে। করাপ্ট বিহেভিয়ার অনেক সময় মানুষ সে একাই করতে পারে কাজটা, আবার কখনো এমন হতে পারে যে এখানে একটা সেকেন্ড পার্সন ইনভলভমেন্ট থাকতে পারে। যেমন ধরুন ব্রাইবারি ক্ষেত্রে, যেটাকে আমরা বলি কোন একটা অর্থ দেওয়া নেওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু দুটো পার্টি থাকতে হবে। দেয়ার শুড বি আ গিভার অ্যান্ড দেয়ার শুড বি ওয়ান টেকার, মানে কেউ একজন সেটি নেবে আর কেউ একজন সেটি দেবেন। এবার এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে দুজন পার্টি হচ্ছে, সেখানে তাহলে কেউ অ্যালোন হচ্ছে না, সেখানে তাহলে দুজন থাকছে সেখানে ইনভলভ হয়ে। কিন্তু আবার এমন অনেক কাজ আছে যেগুলো কিনা আমি নিবৃত্তে নিজে একান্তে করতে পারি, কেউ হয়তো জানতে পারলো না, বা জানতে পারলেও সেটা অনেক পরে জানলো, সেখানে কোনো পার্টি ইনভলভমেন্ট নেই, শুধু আমি একাই। ঠিক আছে? তো এরকম ধরনের অনেক আমরা করাপশন অ্যাক্টিভিটি দেখে থাকি। এবং আমরা এখানে যদি আমাদের ক্লাস 11-এর একটি পড়া স্মরণ করতে পারি, if you can memorize or if you can recall that, আমরা একটা ক্রাইম এন্ড ডিফেন্স বা হোয়াইট কলার ক্রাইম করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম যে এই ক্রাইম সাধারণত জেনারেলি হয় কাদের বিরুদ্ধে না, এই ক্রাইম জেনারেলি করেন তারাই যারা বেশ হায়ার অফিসিয়াল জায়গায় বা প্ল্যাটফর্মে বসে আছেন তারাই, এবং তারা ওই জায়গায় দাঁড়িয়ে তারা সেই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেন বা কোনো ডিভিয়েন্ট অ্যাক্টিভিটি করেন। সবসময় যে ক্রিমিনাল হচ্ছে তা না, ডিভিয়েন্ট অ্যাক্টিভিটি সেটা হয়তো তার ক্ষেত্রে সে করতে পারেন, এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সত্যিই তিনি সেটা করেছেন। এই হোয়াইট কলার ক্রাইমও কিন্তু এক ধরনের করাপশন, এক ধরনের করাপ্ট অ্যাক্টিভিটি। তো এই করাপ্ট অ্যাক্টিভিটি মানুষ কেন করে? মানুষের অনেকগুলো কারণ থাকতে পারে। তার দেখে নিই এবার কারণগুলো কি কি, হোয়াট আর দ্য কজেস। কেন আমাদের সিলেবাস খুব ব্রিফলি আউটলাইন করে দিয়েছে, বলেছি কনসেপ্ট আর বলেছি রেজিস্ট্রেশন। তো তার মধ্যে এবার কনসেপ্টটা যেমন বুঝতে হবে, আমি তো শুধু কনসেপ্ট বুঝতে পারি না, কনসেপ্টটা বোঝার জন্য আমার কিন্তু একটু কজেসগুলোকেও বুঝতে হবে।
আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হয়ে যায় জিনিসটাকে ডিল করা। আমি একটু আগে বললাম পার্সোনাল, যেরকম ধরুন প্রত্যেকেরই মানুষের ইচ্ছা থাকে বেশি ওয়েল জেনারেশন। এবার ওয়েল জেনারেশন মানুষের দুরকম ভাবে হয়, একটা নর্মাল সোজা পথে তার একটা লেবার দিয়ে ইন লিউ অফ দ্যাট দ্য পার্সন ইজ গেটিং মানি, সেটার তো কোনো অসুবিধা নেই, এবং তার একটা ট্যাক্স সে দিয়ে দিচ্ছে বছরে, প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে, যে আমি ওয়েল জেনারেশন করছি, কিন্তু সেই ওয়েল জেনারেশনটা এমন ভাবেই করছি বা এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে করছি যে সেই টাকাগুলোকে আমি আর কোথাও দেখাতে পারছি না, সেগুলোকে আমার অন্যভাবে, সেই ওয়েলথটাকে আমার রেখে দিতে হচ্ছে অন্যভাবে। তো তার ফলে আমার সেই টাকাগুলো, ওই যেগুলোকে আমরা ব্ল্যাক ইকোনমির মধ্যে আমরা তখন ক্যাটেগরাইজ করি। আরেকটা হতে পারে যে সেই টাকাগুলো অর্জন করেছে এমন কোনো মিনসে যেটাকে সে ট্যাক্স দিতে পারছে না, বা সেটাকে সে অন্যভাবে রিয়েলাইজ করাতে পারছে না, তো সেগুলো করাপশন হয়। এগুলো কেন করে? একটাই মেইন কারণ এটা করার, তার একটা মেইন কারণ হচ্ছে গিয়ে যে আমি হয়তো একটু ভালো থাকতে চাই, একটু ভালো খেতে চাই, একটু ভালো জামা কাপড় পরতে চাই, একটা ভালো গাড়ি চড়তে চাই, এরকম একটু ভালো করতে গিয়ে অনেকটাই বেশি ভালো হয়ে গেল। কিন্তু এই ভালোটা বেশি হতে গেলে যেই প্রপার ওয়েতে যেই চ্যানেলে যেতে হবে সেটাই না গিয়ে আমি একটু অন্য পথে গেলাম, এবং তার ফলে আমি কিছু করাপ্ট প্র্যাকটিস, মানে সেই পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন যিনি এই করাপ্ট প্র্যাকটিস করলেন, তিনি কিছু পার্সোনাল গেইন করলেন ঠিকই, কিন্তু আদৌ কি তিনি গেইন করলেন? এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আছে, আদৌ কি তিনি গেইন করলেন কিনা। তো যাই হোক, এই পার্সোনাল গেইন তার ইমিডিয়েট মনে হলো সেই পার্টিকুলার পার্সনের যে হি হ্যাজ গেইনড বা শি হ্যাজ গেইনড, বা কিছুই না, সবাই যে অর্থ উপার্জন করেন বা একটু ভালো থাকার জন্য করেন তা না, কিছুই না, একটু পাওয়ার পজিশন হয়তো তার রয়েছে, বা তাকে ওই লোকে একটু মান্যগণ্য করবে, ওটার মধ্যে সে একটু বেশি আনন্দ পাচ্ছে, ওটাই তার পার্সোনাল গেইন। হয়তো তার কোনো এমনি কোনো অর্থনৈতিক কোনো বা সিম্পল লিভিং হয়তো খুব, কিন্তু ওটাই হয়তো তার কাছে একটা পার্সোনাল গেইন। তো এই পার্সোনাল গেইন গুলো তো তার হঠাৎ করে হতে পারে না, কেন? পার্সোনাল গেইন হতে গেলে তাকে একটা প্রপার চ্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে। যদি সে কোনো পাওয়ার কোথাও দেখাতে চায়, তাহলে তাকে কোনো একটা অথরিটেটিভ পজিশন হোল্ড করতে হবে, সেখান থেকে সেই লেজিটিমেট অথরিটেটিভ পজিশন থেকে সে সেই পাওয়ারটাকে দেখাতে পারে, কিন্তু সেটা অথরাইজ নয়, কিন্তু অথচ সে দেখাচ্ছে, বা তার ওই অ্যাম্বিটের বাইরে গিয়ে সে এনক্রোচ করছে অন্য কিছুতে বা ইন্টারভিন করছে, তখন সেটা তার পার্সোনাল গেইন হতে পারে, কিন্তু তার নিয়মের বাইরে গিয়ে সে পাওয়ারটাকে সে এক্সারসাইজ করছে বা ক্ষমতাটাকে সে প্রদর্শন করছে। আর এটা কি কারণ হতে পারে? গ্রিড, মানুষের অত্যন্ত লোভ। সেই লোভ খাওয়ার হতে পারে, ভালো জামা কাপড় পরার হতে পারে, বিদেশে বেড়াতে যাওয়ার হতে পারে, ক্ষমতায় থাকার হতে পারে, মোট কথা ভালো থাকার, আরেকটু ভালো থাকার, তার থেকে আরেকটু বেশি ভালো থাকার, এরকম একটা মানে এই কার্ভটা একটা ওপর দিকে উঠতে থাকে, এবং তার ফলে অনেক সময় একটু একটু করতে করতে ভুল পথে মানুষ পা ফেলে ফেলে। আর এটা চেঞ্জ ইন ভ্যালু সিস্টেম। সময় পাল্টালে পপুলেশন পাল্টায়, রিসোর্সেস এর স্কারসিটি হলে মানুষের অনেক সময় ভ্যালু সিস্টেম পাল্টে যায়, মানুষের অনেক সময় মূল্যবোধ গুলো একটু অন্যভাবে সেগুলো তার কাছে আসতে থাকে, তারপর মূল্যবোধের ব্যাখ্যাগুলো সে অন্যরকম ভাবে, তখন তার অন্যরকম ব্যাখ্যাগুলো সে দিতে থাকে, এবং মূল্যবোধ বলে তার কিছু থাকে না, এবং এই মূল্যবোধ হয়তো সে হারিয়ে ফেলে। এই মূল্যবোধ যখন সে হারিয়ে ফেলে, তখন গিয়ে এই করাপ্ট অ্যাক্টিভিটি সে করে থাকে। ইনফ্লেশন আরেকটা রিজন। আচ্ছা, এছাড়া আরেকটা হতে পারে ওভার পপুলেশন, যেটা আমি একটু আগেই বললাম, ওভার পপুলেশনের সঙ্গে ভ্যালু সিস্টেমের রিলেশনশিপ আছে। তবে এটাও ঠিক যে ওভার পপুলেশন হলে কি সবাই কি করাপ্ট প্র্যাকটিস করছে, সবার কি ভ্যালু সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, বা সবার কি মূল্যবোধ খারাপ, সবার কি মূল্যবোধ বিষয়টি হারিয়ে যাচ্ছে, তা নয়, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা। সুতরাং ওভার পপুলেশন আর ভ্যালু সিস্টেম যে খুব লিঙ্ক সবসময় বলা যায় না, কিন্তু একটা যোগসাধক আছে, but that is not the only মানে one of the prominent relationship. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ফর এক্সাম্পল a person violates the traffic signal, the person is punished. When a person is punished for violating the traffic signal, what is the person doing? The person is not following the norms. যেই মুহূর্তে the person is not following the norms, তার কি হচ্ছে? আজকে
যেই সিস্টেমে তক্ষুনি ক্যামেরায় ছবি উঠে যায়, বা তক্ষুনি আমাদের মোবাইল ফোনেও দেখা যায় মেসেজ এসে যায়, যেখানে কিনা যেই পার্টিকুলার কোথায় কোন রাস্তায় ট্রাফিক সিগন্যালটা ভায়োলেটেড হয়েছে, কোন গাড়িতে ভায়োলেটেড হয়েছে, সেই সমস্ত ইনফরমেশন আসতে থাকে। এরপর তখন তাকে একটা ফাইন দিতে হয়। তার ফলে একটা ফাইন যখন তাকে দিতে হচ্ছে, সে নেক্সট বার ফাইন দেওয়ার আগে সে যে ভুলটা করেছিল বা যেই জায়গায় ভুলটা করেছিল তার কিন্তু একটা কন্ডিশনিং হয়ে যাবে যে এই ভুলটা আমি করব না। এটা শুধুমাত্র ট্রাফিক সিগন্যালের একটা এক্সাম্পল দিলাম বটে, ট্রাফিক সিগন্যাল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। যেমন পরীক্ষার খাতায় নর্মাল ওয়েতে ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়া উচিত, কিন্তু কোনো আনফেয়ার মিনস যখন সে অ্যাডাপ্ট করে, এই আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করার সঙ্গে সঙ্গে তার কিন্তু পানিশমেন্ট হয়। পানিশমেন্ট হয় এই জন্য যাতে সে পরের এই অ্যাক্টটা না করে আর কোনোদিন না করে, এবং সেই সময় সেই অ্যাক্টিভিটিটাও কন্ডেম করা হয়। তার ফলে পরীক্ষার হলে বাকি ছেলেমেয়েরা কিন্তু সবাই সজাগ হয়, এবং বাকিরাও সজাগ হয়, এবং সেও কিন্তু সজাগ হয় যে আর ভবিষ্যতে সে করবে না। বা অনেক সময় এমনও হয় যে তার জন্য তার একটা ক্ষতিও হয়ে যেতে পারে, বিরাট ক্ষতি হয়ে গেল, একটা বছর হয়তো তাকে আবার তার জন্য সেটাকে আবার রিপিট করতে হতে পারে সেই একাডেমিক ইয়ারটাকে। তো এই ধরনের ইস্যুস গুলো যখন তার মধ্যে দিয়ে ডেভেলপ করে, এই লজ যখন প্রপারলি তার উপরে এনফোর্সড হচ্ছে এবং সে পরীক্ষাটা দিয়ে উঠতে পারছে না, তখন সে রিয়েলাইজ করে যে ভুলটা সে কোথায় করেছে। তাই ট্রাফিক সিগন্যাল, পরীক্ষার এক্সামিনেশন হল থেকে আরম্ভ করে অন্য কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, যে অন্য কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমি একই কথা বলবো যে সেখানেও যদি আমি কাজগুলো ঠিক মতো না করি, তাহলেও কিন্তু আমার সেই জায়গায় যদি শাস্তিটা হয়, তাহলে কিন্তু যে কোনো পার্সন, যে কোনো ইন্ডিভিজুয়াল সেখানে কিন্তু সজাগ হবে। কিন্তু আমি যদি দেখি যে আমার চারপাশে লোকেরা যে যার মতো ভুলভাল কাজ করছে এবং তাদের কাউকে বলা হয় না, no one is getting any punishment, laws are not properly enforced, তখন আস্তে আস্তে দেখা যায় যে এই ভ্যালু সিস্টেমটা ভীষণভাবে এখানে ভ্যালু সিস্টেমের সঙ্গে ভীষণ রিলেশনশিপ আছে। অ্যাকচুয়ালি যে কোনো পানিশমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভ্যালু, তার একটা ভ্যালু এডিশন আছে, কিন্তু যেই মুহূর্তে লজ আর নট প্রপারলি এনফোর্সড, তখনই এই ভ্যালু সিস্টেম সঠিকভাবে তার ক্ষেত্রে কাজ করছে না, এবং তখন সে দেখছে যে ভুল কাজ করলেও সে কিন্তু পার পেয়ে যাচ্ছে। এরকম যদি বারবার করে ভুল কাজ করে পার পেয়ে যায়, করাপশনের মাত্রাটা তো বৃদ্ধি পাবে, কমবে তো না। অনেকে বলছে পভার্টি, অনেকে বলছে পভার্টি, অনেকে বলে পভার্টির জন্য নাকি করাপ্ট অ্যাক্টিভিটি হয়। তো পভার্টির জন্য যে করাপ্ট অ্যাক্টিভিটি গুলো হয়, এই করাপ্ট অ্যাক্টিভিটি গুলো পভার্টির জন্য সবাই যে আবার করে তা না। করাপ্ট অ্যাক্টিভিটি গুলো সবাই যে করে তা না, কারণ সবাই যে গরিব থাকলেই অন্যায় কাজ করছে তা না, কিন্তু অনেকে সেই অবস্থায় ভুল করে ফেলে। আমরা এরকম সিনেমা বা মুভিতে এরকম দেখেছি, বাস্তব জীবনেও তার অনেক ক্ষেত্রে তার দেখেছি যে আমি গরিব, তাই জন্য আমি এই কাজটা করলাম। কিন্তু আবার এটাও আছে যে সব গরিবরাও কিন্তু বা সবসময় দারিদ্র থাকলেই যে লোকে করে তা না, বাট পভার্টি ইজ ওয়ান অফ দ্য রিজন, পভার্টি ইজ ওয়ান অফ দ্য রিজন। এছাড়াও আরো অনেক কজেস আছে, পলিটিক্যাল নেক্সাস হতে পারে, সেই নেটওয়ার্কস গুলো ফ্যাক্টরস হতে পারে, এরকম এগুলো অনেকগুলো ফ্যাক্টরস থাকতেই পারে। যেমন উইকেন্ড ডেমোক্রেটিক সিস্টেম সেরকম হতে পারে, বা যেটা আমি আগেও বললাম, ল অ্যান্ড অর্ডার বা লেজিসলেশন, বা সেই বিষয়ে কোনো ডেফিনিট ল ফ্রেমড হয়নি, তো সেই জন্য অনেক সময় লোকে কিন্তু এ ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন। তো কজেস অফ পভার্টি বলতে গেলে দেয়ার আর প্লেন্টি অফ কজেস, এবং
হয়তো আরো অনেক কজেস আছে যেগুলো ভীষণ ইন্ডিভিজুয়াল কজেস, মানে আজকে আমার ক্ষেত্রে আমি যেটা মনে করছি যে এটা একটা রিজন, আরেকজন মনে করতে পারে যে এটা কি কোনো রিজন, এটা রিজন নয়, কিন্তু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা একটা রিজন হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা একটা সমস্যা তৈরি করছে। যেমন পভার্টির এক্সাম্পলটা আমি দিলাম, যে কেউ অবস্থা বা তার দারিদ্র থাকলে সে করাপ্ট হতে পারে। এরকম দেখা যায় যে সে ম্যাল প্র্যাকটিস করলো বা সে কোনো অন্যায় কাজ করলো বা ভুল কাজ করলো, এই ভুল কাজ করার জন্য সে একটা করাপ্ট অ্যাক্টিভিটি করলো। আমার মনে পড়ে একটা ছোট মুভির কথা, মোস্ট প্রবাবলি চার্লি চ্যাপলিনের। সেখানে একটা মুভিতে দেখাচ্ছে যে একটি বাচ্চা, তারা তার তার ছোট কয়েকটি ভাই বোনকে দেখতে হয়, তার বাবা মা নেই। এবার তারও যা বয়স, সেখানে তার এমপ্লয়মেন্ট পাওয়ারও অবস্থা নেই। এরকম একটা অবস্থায় ভাই বোনদের কি খেতে দেবে, ভাই বোনদের কি পড়তে দেবে, এইগুলো তার জানা নেই। তাই যখন যেরকম ভাবে পাচ্ছে সে সেভাবেই সেই অ্যাক্টিভিটি গুলো করে সে ভাই বোনদের মুখে খাবার জোগাচ্ছে। তাই সবসময় সব অ্যাক্টিভিটি গুলো কিন্তু ঠিক হচ্ছে না, করাপ্ট প্র্যাকটিস হচ্ছে, ভুলভাল কাজ হচ্ছে। দেখা যাচ্ছে তার জন্য তার ল অ্যান্ড অর্ডার ব্রেক করার ফলে তাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরকম আমরা ঘটনা দেখেছি। আবার এটাও দেখেছি যে পভার্টি আছে কিন্তু অত্যন্ত সৎ, সে তার মধ্যে যতই যাই হোক, যাই হয়ে যাক, সে কোনোভাবেই তাকে করাপ্ট অ্যাক্টিভিটিতে তাকে ইনভলভ হতে দেখা যায় না। তো সুতরাং কজেস এর কথা যে বললাম, যে কজটা খুব রিলেটিভ ব্যাপার। আমার কাছে, ফর এক্সাম্পল, হোয়াট আই থিঙ্ক ইজ আ কজ মে নট বি আ কজ ইন সাম আদার রিজন। তবে ইন জেনারেল যেই কজেস গুলো ডিসকাস করলাম, ইন জেনারেল জিনিসটা হচ্ছে এটা এরকম যে মেইনলি মেইন ট্রেন্ডস গুলো কি, সেই ব্যাপারটা আমরা এখানে বুঝতে চেষ্টা করছি এবং বোঝবার চেষ্টা করছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে করাপশন, এই যে ঘটনা, করাপশন যে অ্যাক্টিভিটি গুলো, কজ গুলো যেটা আমি এক্ষুনি বললাম, এর আগে একটা সাইক্লিক ফর্মেও কিন্তু চলতে থাকে। মানে ওয়ান্স এই করাপশনটা চলছে, তো এইটা কনস্ট্যান্ট একটা সাইকেলের মতো, মানে করাপশন সাইকেলের মতো চলতে থাকে। ঠিক আছে, এই করাপশন সাইকেলে একবার যখন এই করাপশনটা হতে থাকছে, মানে পুরো সিস্টেমটা মধ্যে যখন করাপশন বা করাপ্ট এলিমেন্টস গুলোকে দেখা যাচ্ছে, একবার মানে ইটস লাইক আ ডিজিজ, ইটস লাইক আ ডিজিজ, ইটস লাইক আ ম্যালেডি, যে সেখান থেকে কিছুতেই আর বেরোনো যাচ্ছে না। কেন, ওই চেষ্টা করলেও কিছু না কিছু করাপ্ট ফ্যাক্টরস সেখানে থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে করাপশন পারসেপশন ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স রয়েছে, যেটায় আমাদের ভারতবর্ষের স্থান 2024 রিপোর্টে 96, এটা আগে ছিল 94। তো এখানে আমাদের এই যে ভারতবর্ষের স্থান এই করাপশন ইন্ডেক্সে কি 90s এর ওপর। এটা কিরকম ভাবে মেজার করা হয় না, বলা হয় যে করাপশন ইন্ডেক্সে মানে 0 to 100 স্কেল, এই 0 to 100 স্কেলে এই করাপশন যে নেচারটাকে পরিমাপ করা হয়। তো সেই স্কেলে মেজার করে এই র্যাঙ্কিংটা করা হয়। তো সেই র্যাঙ্কিং অনুযায়ী
আমাদের ভারতবর্ষে যে র্যাঙ্ক 93, 94 এরকম ভাবে রেঞ্জ করছে। তারপরে এবং সেই 93, 94 এই র্যাঙ্কটা যে মেজার হচ্ছে, সেটা কার নিরিখে বা কিভাবে? না, সেইটা আউট অফ 180 কান্ট্রিজ। তার মানে 180টা দেশের মধ্যে আমরা কিন্তু খুব ভালো জায়গায় নেই। প্রথম দিকে দেশগুলোর মধ্যে বেশ কিছু অন্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের কথা বলা হয়, বা আরো অনেক কিছু দেশের কথা বলা হয়, কিন্তু আমরা কিন্তু এরকম একটা লেভেলে আমরা বিরাজ করছি। তো আশা করি ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আরো এর থেকে বেটার প্লেস টু লিভ ইন এবং বেটার জায়গায় আমরা নিশ্চয়ই যাব বলি আমরা এই ইস্যুস গুলোকে নিয়ে ডিসকাশন করছি, যাতে এই প্রবলেমস গুলো থেকে আমরা কিছুটা হলেও আমরা ইরাডিকেট করতে পারি। তো ইরাডিকেট করার অপশনস গুলো কি কি? ইরাডিকেট করার অপশনসে তাই এই রেমেডিজ এর জায়গাটায় চলে এলাম। এই রেমেডিজে চলে এলাম। রেমেডিজ মানে এগুলোকে আমি কি করে তার মুক্তি পাবো, বা কি করে এর উপশম ঘটবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা দেখবো যখনই যে কোনো ক্ষেত্রে রেমেডিজ নিয়ে আমরা ডিসকাস করব, দেখবে কজ গুলোকে যদি আমি কন্ট্রোল করি তাহলে সেগুলো তার রেমেডি। যদি কজ গ্রিড হয়, এগুলোকে মনে রাখা খুব সোজা, এগুলো কঠিন জিনিস না। পরীক্ষার জন্য আলাদা করে রেমেডিস আমাকে পড়তে হবে না, আমি যদি কজটা ভালোভাবে জানি। ইফ মাই কজ ইজ গ্রিড, অতিরিক্ত লোভ যদি আমার কারণ হয়ে যায়, তাহলে এই লোভটাকে সংবরণ করা, এটাই হচ্ছে তার রেমেডি। তো টু কন্ট্রোল গ্রিড should be my concern. তো এই কন্ট্রোল গ্রিড should be my concern কিভাবে হবে? না, এই কন্ট্রোল গ্রিড should be my concern, তার সঙ্গে ভ্যালু এডুকেশনের একটা অ্যাসপেক্ট আছে। ভ্যালু এডুকেশনের যে বিভিন্ন স্টোরি আমরা পড়ি, বা মরাল এডুকেশন স্টোরি ছোটবেলা থেকে পড়ানো হয়, সেখানেই কিন্তু বিভিন্নভাবে আমরা ওই গ্রিড কন্ট্রোলে নানা রকম গল্প আছে। আমরা ছোটবেলায় সবাই বোধহয় কম বেশি ইসব ফেবল পড়েছি। ইসব ফেবলে এরকম অনেক গল্প আছে, যার মধ্যে এরকম এই গ্রিড কন্ট্রোলের এক্সাম্পল দেওয়া আছে। যার মধ্যে একটা গল্প আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে একটি হাঁস নিয়ে একটি গল্প। একটি ফার্মের একটি হাঁস ছিল, এবং দ্যাট পার্টিকুলার হাঁস বা মুরগি এরকম একটা কিছু ছিল, মানে মোট কথা দ্যাট ইউজ টু গিভ ওয়ান golden egg every day. So the farmer thought that if it could dissect the body of that poultry, তাহলে তিনি অনেকগুলো গোল্ডেন এগ একই সঙ্গে পেয়ে যাবেন, and he would be rich. তারপরে দেখা গেল যখন হাঁসটাকে কাটলো, that particular animal died. তাতে হলোটা কি? তাতে প্রতিটা দিন যে একটা করে গোল্ডেন এগ পেত, সেই গোল্ডেন এগটা তার চলে গেল। এবার এই গোল্ডেন এগ যে পাওয়ার ব্যাপারটা চলে গেল, এই গোল্ডেন এগ একটা সিম্বল। আমি কষ্ট করছি, আই এম গেটিং সামথিং in lieu of that labor. আমি সেই শ্রমের বিনিময়ে একটা কিছু পাচ্ছি, গোল্ডেন এগ ওয়াজ ইট। এবার আমি যে শ্রমের বিনিময়ে জিনিসটা পাচ্ছি, প্রতিটা দিন আমি একটা করে গোল্ডেন এগ পাচ্ছি। এর মধ্যে আমার একটা কন্ট্রোলিং ব্যাপারও আছে, কিন্তু যে I have to wait every day to get one egg. এর মধ্যে একটা কন্ট্রোলের ব্যাপার আছে, একটা নিজের একটা মানে চাওয়া পাওয়ার সীমার একটা পরিমাপ বোঝার জায়গা রয়েছে। গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু ডাইমেনশনস আছে, কিন্তু
যে মুহূর্তে ওই হাঁসটাকে, সেই অ্যানিমেলটাকে কেটে ফেললো, সেই মুহূর্তে তার সব চান্সই চলে গেল। এটা একটা এক্সাম্পল। এরকম আরো অনেক গল্প আছে আমাদের ঈশপস ফেবলে, আমরা ছোটবেলায় পড়েছি। ঈশপস ফেবল কেন, এরকম অনেক নীতি কথার গল্প বা অনেক উপদেশমূলক এরকম গল্প আমরা ছোটবেলায় পড়েছি। সেখানে কিন্তু এই কন্ট্রোল অফ গ্রিডের কথা বলা আছে, এবং এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ভ্যালু এডুকেশন, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু একটা স্ট্রং মেসেজ যায়। কিরকম না, ছোট্টবেলা থেকে সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে শিশুটাকে বড় করা হচ্ছে যে সবকিছুই কোনো কিছু এক্সট্রিম, anything is in excess is bad. If you have an excess greed or if you are extremely jealous, everything is bad. তোমার যদি অত্যন্ত ঈর্ষা হয় সবকিছুতে, সেটাও খুব খারাপ। আমরা দেখি যে অনেকের ভীষণ বেশি ঈর্ষা এক একজনের মধ্যে ভীষণ বেশি থাকে, এবং ঈর্ষা সে এমন ঈর্ষা তার তৈরি হয় যে সেই ঈর্ষা থেকে সে ভুল কাজ করে ফেলে। এমনও হয় যে ঈর্ষণীয় কাজের জন্য এতটাই ঈর্ষণীয় সে হয়ে পড়ে একজনের সাফল্যের জন্য, তার ক্ষতি করার জন্য সে ব্যস্ত হয়ে যায়। তাহলে সেটাও সাংঘাতিক ধরনের বড় ধরনের করাপশন হচ্ছে, একটা বড় ধরনের রাদার ডিভিয়েন্ট অ্যাক্টিভিটি হচ্ছে। এরকম ধরনের বেশ কিছু ডিভিয়েন্ট অ্যাক্টিভিটি যখন আমি ওই প্রাইভেট গেইনের জন্য কোনো পাবলিক অফিসকে কেন্দ্র করে করছি, তখন আবার সেটা করাপশন হয়ে যাচ্ছে। তাই ভ্যালু এডুকেশনটা যদি ছোটবেলা থেকেই তো বাচ্চাদের শেখানো হয়, সেটা আরেকটু বড় বয়স অব্দিও যদি চলে, তাহলে বোধহয় করাপশনের জায়গাগুলো আরেকটু হয়তো কন্ট্রোল করাও যেতে পারে বলে ধারণা। তারপরে একটা পয়েন্ট বলা হচ্ছে যে থিঙ্কিং অ্যাবাউট দ্য কমিউনিটি ইন্টারেস্ট ওভার দ্য পার্সোনাল ইন্টারেস্ট। তাহলে মানে আমার ব্যক্তি স্বার্থটা বড় কথা না, আমি ভাববো কমিউনিটির কথা, মানে আমি একটা পার্সনের কথা বা আমি নিজের কথা ভাববো, তা নয়। আমি যাতে বাকিরাও পায় সেটাও চেষ্টা করব। আমি যদি একটু মানে একদম আমি যদি একটু একটু করে, ইফ আই স্টার্ট থিঙ্কিং অ্যান্ড ইফ আই ক্যান ম্যানেজ দ্যাট, দ্যাট উইল মেক আ ডিফারেন্স, দ্যাট উইল মেক আ ডিফারেন্স। মানে আমাকে একবারই একদম আমাকে সাংঘাতিক রিফর্মেশন কিছু করতে হবে, করতে সেরকম কথা বলা হচ্ছে না, আমি চেষ্টা তো করতে পারি। আরেকটা হচ্ছে লস টু বি এনফোর্সড রিজিডলি, যেটা আমি আগেই বলেছি যে ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করলে আমি শাস্তি পেলাম, কেউ একটা ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করলো, সে শাস্তি পেল, কিন্তু আরেকজনকে দেখলাম ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করলো, সে শাস্তি পেল না। তখন আমার সেটা রাগ হবে, এবং সেই রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেই বিরক্ত হওয়াটা আমার খুব স্বাভাবিক। আমি তখন সেটা নিয়ে নিশ্চয়ই রিপোর্ট করবো বা কথা বলবো যে কেন এরকম হচ্ছে। কিন্তু এই তিনজনেই যারা ভুল করলো, এ বি সি, তারা তিনজনেই যদি শাস্তি পায় এবং একই নিয়ম তাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লাইড হয়, তাহলে there will not be a fourth person who will perform such kind of corrupt activity. আমরা যেরকম ওই যেরকম দেখেছিলাম এরকম অনেক ক্ষেত্রে যে আজকে ধরো এই যে KYC, নো ইওর ক্লায়েন্ট, বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতাম যে ছবি ব্যাপার আছে, প্রত্যেকের ছবি, অ্যাডমিট কার্ড, এগুলো চালু হয়েছে যাতে আমরা প্রত্যেকটা মানুষকে ঠিকমতো চিনতে পারি, এবং যে মানুষটি আসছে সেই মানুষটি যাতে পরীক্ষা দিতে পারে এবং সে যাতে সুযোগ পায়। তো আমরা সিস্টেমগুলো তো ভালোভাবে রেখে দিয়েছি, তো সেই সিস্টেমগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি সবাই, তাহলে এই করাপ অ্যাক্টিভিটি গুলো আর হয় না। তাই জন্য ওই পরের একটা পয়েন্ট আছে সিভিক অ্যাওয়ারনেস। এই যে আমরা যদি সবাই ফলো করি, তাহলে সেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে। সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করলে এই জায়গাগুলো কন্ট্রোলড হবে। কালেকটিভ অ্যাকশন এগেইনস্ট করাপশন হলো, তাহলে সেটা যৌথভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে তাহলে লড়তে পারলাম। তাহলে আমরা ট্রান্সপারেন্সি রাখতে পারি, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই যে করাপশন পারসেপশন ইন্ডেক্সের কথা বলছিলাম, র্যাঙ্কের কথা, এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে দেখা হয় ট্রান্সপারেন্সি, যে আমি একটা কাজ করতে যাচ্ছি কোনো একটা পাবলিক ফোরাম থেকে, সেই কাজটা আমি কিভাবে পাচ্ছি, তার হোয়াটস আউটকাম, কতটা স্মুথলি পাচ্ছি, কতটা ট্রান্সপারেন্ট হতে পারছি, কতটা ব্যাপারটা জানতে পারছি।
তো এই ট্রান্সপারেন্সিটাকে ইফ আই ক্যান এনশিওর, এই স্বচ্ছতাটাকে যদি আমি বজায় রাখতে পারি, তাহলে করাপশনটা কম। রোল অফ টেকনোলজি, আজকে একটু পরেই আমরা পরের যে টপিকটায় পরেরটায় যাব, যে লেজিসলেশন অফ করাপশন, তাতেই আমরা যেই পয়েন্টটায় যাচ্ছি তার মধ্যে একটা অ্যাক্ট আছে যেটাকে বলা হয় আরটিআই অ্যাক্ট। এই আরটিআই অ্যাক্টে যে কেউ যে কোনো ইনফরমেশন পেতে পারে, এবং আজকে আমাদের মোবাইল ফোন বা টেকনোলজির সাহায্যে আমরা কিন্তু যেমন দেখা যায় যে পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার খাতায় আনসার কিটা কি আমরা জেনে যাচ্ছি, কারণ রাইট টু ইনফরমেশন। আমার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে মনে হলো আমার নাম্বারটা বাড়বে, ঠিক হয়েছে বা আমি ঠিক পেয়েছি কিনা দেখি একবার, আমি আরটিআই করলাম, আমি ইনফরমেশন পেলাম। এতে পরীক্ষা শুধু কথা বলছি, পরীক্ষা শুধু কেন, যে কোনো ক্ষেত্রে আমি একটা কোনো অ্যাপয়েন্টমেন্ট কোথাও হয়েছে, সেটা ঠিক মতো হয়েছে কিনা তার জন্য, সেটা জানার জন্য আমি এটা আরটিআই করতে পারি। আমি ইনফরমেশন পেতে পারি যে হাউ ওয়াজ দ্য প্রসিডিং, যে ওয়াজ দ্য ট্রান্সপারেন্সি বিং ফলোড ইন দ্যাট প্রসিডিং। তো এই আরটিআই একটা একটা বেশ বড় একটা ফ্যাক্টর। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে রোল অফ টেকনোলজি কথাটা বললাম, যে ওই রেমেডিজ এর ক্ষেত্রে আজকের এই যে সোশ্যাল মিডিয়া গুলো হয়েছে আমাদের, তার ফলেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেমস ইজ আর চেক। যেমন অনেক সময় কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় তাড়াতাড়ি, বা কোনো ইনফরমেশন এত ইট স্প্রেডস লাইক ওয়াইল্ড ফায়ার, এত তাড়াতাড়ি সেটা ছড়িয়ে যায় লোকের মধ্যে, কারণ সবার কাছে এই ডিভাইসটা আছে এবং টেকনোলজিটা আছে। তার ফলে অনেক সময় অনেক ভুল কাজ সে করে, সেটা যদি রেকর্ডেড, আমাদের কিন্তু সবকিছুই আমাদের রেকর্ড, এভরিথিং আন্ডার সার্ভেলেন্স। তারপরে টেকনোলজিও কিন্তু আজকের যুগে করাপশনকে কোথাও কোথাও অ্যারেস্ট করতে সাহায্য করে। কেন? টেকনোলজি ইজ প্রোভাইডিং মি দ্য ইনফরমেশন অ্যান্ড আই হ্যাভ দ্য রাইট টু গেট দ্য ইনফরমেশন। জিনিসটা বুঝতে হবে, লিঙ্কগুলো বুঝতে হবে। টেকনোলজি, রাইট টু ইনফরমেশন আমি টেকনোলজি ছাড়া এমনি হ্যান্ড রিটেন দিয়েও আমি অ্যাপ্লাই করে জানতে পারি, কিন্তু আবার এই রাইট টু ইনফরমেশন আমি টেকনোলজিতে, আমি যদি কোনো একটা ডকুমেন্টকে, সেই কোনো টেক্সট ডকুমেন্ট বা কোনো একটা ভিডিও ডকুমেন্টকে সেটা প্রোভাইড করি, সেটাও কিন্তু একটা বড় প্রমাণ। তার মধ্যে যদি প্রপার টাইম স্ট্যাম্প, রিয়েল টাইমে টাইম স্ট্যাম্প থাকে, তাহলে সেটাও কিন্তু একটা বড় প্রমাণ এগেইনস্ট করাপশন। এছাড়া শান্তরাম কমিটি, সিবি, যেটা মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিটির প্রসঙ্গ আসছে। এই কমিটিগুলো ফর্মড হয়েছিল বেশ কিছু বছর আগে, এবং ইন দ্য 1960s। এগুলো সম্বন্ধে সবকিছু তোমাদের বইতে আছে। তাই বইয়ের মধ্যে খুব সুন্দর করে, যে কোনো বইতেই টেক্সট বই যেগুলো টিপি নাম্বার বলা আছে, খুব ডিটেইলে ভালোভাবে বলা আছে। কিন্তু জাস্ট একটু বলে দেওয়া, এই কমিটিগুলো ফর্ম করা হয়েছিল এর জন্য যে করাপশনকে কিভাবে গভর্নমেন্টের এন্ড থেকে যেহেতু আমাদের কার্ভ করা যায়, তার একটা প্রচেষ্টা। সেন্ট্রাল ভিজিলেন্স কমিটিকে ওই করাপশন অ্যাড্রেস করার ব্যাপারে বলা হয়েছিল। এছাড়া সেটা ভোরা কমিটি, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ভোরা। এই ভোরা কমিটির একটা জায়গা ছিল যে মানে আমি যেটা বলেছিলাম যে করাপশন কিসের জন্য হয়, in order to gather more power, in order to gather more money, in order to gather more status, prestige, এরকম আরো কিছু কিছু বিষয়, মানে to have more privilege than the rest of the community, মানে আমি যেখানে বসবাস করছি বা এই রিজনে থাকছি, তাদের থেকে আমি কিছুটা বেটার অবস্থায় আছি, সেইটার চেষ্টাটা, সেই গ্রিডটা মানুষের থাকে। সেই গ্রিডটা থেকেই কিন্তু অনেক সময় এ ধরনের করাপ্ট প্র্যাকটিসেস হয়, এবং সেক্ষেত্রে ওই করাপশনের যেটা বললাম যে প্রাইভেট গেইনস আর থ্রু পাবলিক চ্যানেল, তো সেই চেষ্টাটা করা হয়। তো সেইখানে
দেখা যায় যে পাওয়ারকে কেন্দ্র করে there is a link with the legislation, there is a link with the there's a network আর কি। তো এবং অনেক সময় there are pressure groups or interest group। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে অ্যাড্রেস করবার জন্য এই ভোরা কমিটির একটা কন্ট্রিবিউশন রয়েছে এবং ভোরা কমিটির রাদার ফর্ম করার একটা জায়গা রয়েছে আর কি। এছাড়া আছে একটা আছে অ্যান্টি করাপশন অ্যাক্ট, জাস্ট ফর্মড ইন 1988 এবং which is rather framed in 1988 and it was again amended in 2018। তাছাড়া বেশ কিছু আরো অ্যাক্টস আছে, যেরকম নতুন দুটো অ্যাক্ট, যে দুটো অ্যাক্ট নিয়ে আমি বললাম, প্রথমে আরটিআই, এছাড়া আরেকটা আছে যে উইসেল ব্লোয়ার্স প্রোটেকশন অ্যাক্ট, যেটাকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও আছে। কেন, হোয়াট ইজ আ উইসেল ব্লোয়ার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? উইসেল ব্লোয়ার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ ওয়ান্টস টু সে দ্যাট অনেক সময় হয় কি যে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো একটা কোনো প্রাইভেট ফোরাম, কোনো পাবলিক ফোরামে কিছু একটা লিডস বা কোনো একটা জায়গা মনে হলো যে ঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে কেউ একজন সেটা বুঝতে পারলেন এবং আগে থেকে সাবধান করে দেওয়া। হুইসেল ব্লোয়িং মানেটা তো সেটাই, সাবধান করে দেয়। বা যিনি সাবধান করছেন সেখানে কিন্তু একটা ভয় আছে। কেন, যিনি সাবধান করছেন তার যদি আমি আইডেন্টিটিটা জেনে যাই, তাহলে দেয়ার আর চান্সেস যে সেই that person is under that surveillance এবং that person's life might be in danger, এরকম হতেই পারে। ঠিক আছে, তার জন্য এই লটাকে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়, কিন্তু এখন পর্যন্ত এই লটা মানে বলা যায় খুব যে একটা তার অ্যাপ্লিকেশন আছে তা নয়, অ্যাপ্লিকেশন হয়েছে তা না, তবে স্টিল ইজ ল ইজ প্রিভেলিং এবং এই লটা খুব নতুন ল এবং এই লটা আজকাল মানে আজকে মডার্ন যুগে হুইসেল ব্লোয়িংটা অনেকেই করে থাকেন, এই হুইসেল ব্লোয়িং এর কাজটা অনেকেই করে থাকেন। তো এই জন্য এই লটা মোর সফিস্টিকেটেড ওয়ে টু হ্যান্ডেল করাপশন। এছাড়া আরেকটা আমাদের বিল আছে, লোকইয়ুক্ত বিল, সেটার হচ্ছে পারপাস হচ্ছে মেনলি করাপশন অ্যালিগেশন অগেইনস্ট পাবলিক অফিসিয়ালস এবং সেখানে এই লটাও এই পার্টিকুলার যেই লেজিসলেশন বা এই ধরনের অ্যান্টি করাপশন বিষয়গুলোকে যাতে রোধ করা যায় তার চেষ্টা। তো এগুলো সবকটাই তোমাদের মোরালেস বইতে পেয়ে যাবে, বইতে আছে সবার। ওই বললাম যে টেক্সট বইগুলোতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে এগুলোর ফিচার্স গুলো এবং এগুলোর কি টেনেন্টস গুলো কি কি, সেগুলোকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। প্রত্যেকটা ল যে একটা ল থেকে আলাদা, স্পেশালি এই আরটিআই, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট, এগুলো খুব নতুন অ্যাক্ট, সেইগুলো একটু ভালোভাবে দেখবে। লোকপাল বিলের ক্ষেত্রে তাই। ভোরা কমিটি কেন ফর্ম হয়েছিল, এই কোয়েশ্চেনটা মানে ইনফ্যাক্ট একটা বড় জায়গা আর কি, লেজিসলেশনের জায়গা। তাই করাপশনের আমাদের আলোচনাটা মোটামুটি এই আউটলাইনেই করতে হবে এবং এই আউটলাইন ধরে তোমাদেরকে প্রত্যেককে পড়তেও হবে। ক্লাসের যেই পড়াটা হচ্ছে সেটা সেভাবে পড়তেও হবে। আর পড়বার সময় সবসময় খেয়াল রাখবে যে প্রত্যেকটা লয়ের যে কুইন্টেসেন্সিয়াল ফিচার কি, তার এনাক্টমেন্টের ডেটটা কত, বইতে সবটাই খুব সুন্দর করে দেওয়া আছে, সেটাকে খেয়াল করে পড়বে। করাপশনের ডেফিনিশন, কনসেপ্টটা কি, ডেফিনিশনটা কি, ফর্মস অফ করাপশন যেটা আমি বোঝাচ্ছিলাম, ওই ব্র্যাবেরি, এক্সটর্শন, এমবেজলমেন্ট, এরকম অনেক রকমের অপশনস। তো আরেকটা হতে পারে করাপশনের কজেস, রেমেডিস যেগুলো বললাম, সেটা তো হাউ টু কার্ব করাপশন, এটা আসে ইন জেনারেল মানে ল ছাড়া। আর আমি বারবার করে একটা কথা আগের ভিডিওতেও বলেছি, এখানেও বলছি যে কার্ব করাপশন বা কার্ব ওভার পপুলেশন, যে কোনো কোয়েশ্চেন, বা কার্ব পভার্টি,
এগুলো যখন লিখবে তখন একটা করে বা দুটো করে গভর্নমেন্ট স্কিম গুলো বা লেজিসলেটিভ মেজার্স গুলো যদি একটু মেনশন করো, সেটা তোমাকে একটু কিন্তু দ্যাট উইল গিভ অ্যান এজ ওভার দ্য আদার্স। দ্যাট মিনস দ্যাট তোমাকে এই লেখার ক্ষেত্রে তোমার উত্তরটা একটা ভিন্ন মাত্রা পাবে। এবং বারে বারে যেটা বলেছি যে ফর এক্সাম্পল ধরো তুমি আরটিআই অ্যাক্ট নিয়ে লিখছো, আরটিআই অ্যাক্টে কবে একটার ফুল নেম কি লিখলে, তুমি একটার মেইন পারপাসটা কি লিখলে, সেগুলোকে তুমি প্রপার ওয়েতে পয়েন্ট আউট করলে, এভাবে একটা মডেল আনসার লিখবে যেটা কিনা তোমার আহ, অন্যদের থেকে লেখার প্যাটার্নটা কে ভিন্ন করে দেবে এবং লোকের কাছে মানে যখন যিনি দেখবেন তোমার খাতা তার একটা আলাদা ইমপ্রেশন হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক শুধু সাজিয়ে গুজিয়ে খাতা তো দিলে হবে না, খাতার মধ্যে প্রপার ওয়েতে কন্টেন্ট থাকতে হবে এবং ঠিকঠাক কন্টেন্ট থাকতে হবে। তো তার জন্য বইটা ভালোভাবে পড়তে হবে, দরকার হলে ভিডিওগুলোও দেখতে পারো, দ্যাট উইল অলওয়েজ গিভ অ্যান আউটলাইন। আর আরেকটা জিনিস এটা জেনে রাখা দরকার, অ্যান্টি করাপশন ডে আছে ইউনাইটেড নেশনস ইয়ে থেকে। তো ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে হচ্ছে সেলিব্রেটেড হয়, দিন আসছে খুব ইয়েতে 9 ডিসেম্বর। আর করাপশনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ব্ল্যাক ইকোনমি। হোয়াট ইজ ব্ল্যাক ইকোনমি, এই জায়গাটা একটু পড়বে, যেটা আমি প্রথম দিকেই বলছিলাম যে দুটো ধরনের সোর্স হতে পারে। একটা, আমি কোনো ফর এক্সাম্পল someone has gained some wealth or some has generated some assets through some illegal means, এটা একটা হতে পারে, or criminal activity, এটা একটা হতে পারে, মানে কোনো অপরাধজনক বা অপরাধমূলক কাজ থেকে সে কিছু আহ, আহ, অর্থ উপার্জন বা কিছু তার নিজস্ব প্রাইভেট গেইন করেছে। সবসময় যে অর্থ উপার্জন হচ্ছে তা না, ইট ক্যান বি নন ফিনান্সিয়াল, কিন্তু তার জীবনে সেটা পার্সোনাল গেইনে কাজে লাগছে, অথবা সে কিছু গেইন করেছে এমন কিছু দিতে যেটাকে সে আর রিয়েলাইজ করাতে পারছে না ট্যাক্স বা কিছু দিয়ে। তো এইগুলো মেনলি দুরকম, বিভিন্ন মার্কেট থেকে এই টাকাগুলো আসে এবং এটা একটা নন কমপ্লায়েন্ট বিহেভিয়ার বলা যায়, যেখানে তুমি কমপ্লাই করছো না টু দ্য ভ্যালুজ এন্ড নর্মস অফ দ্য সোসাইটি। তো হোয়াট ইজ ব্ল্যাক ইকোনমি, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। তো এই করাপশনে বেস করে যে কোয়েশ্চেন্স গুলো আছে, সেই কোয়েশ্চেন্স গুলোকে ভালোভাবে পড়বে, মেইনলি এমফাসাইজ দিয়ে পড়বে করাপশনের ক্ষেত্রে। ভেরি শর্ট কোয়েশ্চেন্স এর মধ্যে ডিফাইন করাপশন, ধরো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, মেনশন এরকম কোয়েশ্চেন্স আসতে পারে ছোট ছোট, অথবা কোনো একটা পার্টিকুলার অ্যাক্ট, ফর এক্সাম্পল আরটিআই কি। সবসময় যে কোনো অ্যাক্ট যখন লিখবে বা আইন যখন লিখবে, আইনের বছরটা মানে ইয়ারটা মেনশন করবে অবশ্যই, এবং তার মেইন পারপাসটা কিসের জন্য আইনটা তৈরি হয়েছে, তার লক্ষ্যটা কি, এইটাকে মেনশন করবে। ধরো 2 নম্বরের জন্য, এখানে 2 নম্বরের জন্য তুমি এইটুকু জায়গা থেকে ভালোভাবে বলতে হবে বা বলার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা,
এরকম ধরনের আরটিআই অ্যাক্ট ছোট করে 3 মার্কসেরও আসতে পারে। আমরা এটাকে শর্ট আনসার কোয়েশ্চেন হিসেবেও দেখতে পারি। যে মুহূর্তে এটা শর্ট আনসার কোয়েশ্চেন হবে, এটাকে মাথায় রাখবে, ওই 80 ওয়ার্ডস এর লিমিটেশনের কথাটা মাথায় রাখবে, 80 শব্দের মধ্যে লেখার কথাটা মাথায় রাখবে। আবার এমনও হতে পারে যে আমি লং কোয়েশ্চেনে এরকম একটা লং কোয়েশ্চেন আমি 3 মার্কসের ফর এক্সাম্পল দেয়া গেল যে ডিফাইন corruption, write about the ways to curb corruption. In India. 2+4 আমি লং কোয়েশ্চেন হিসেবে দিলাম। দুর্নীতির সংজ্ঞা দাও। দুর্নীতি কি রূপে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্বন্ধে লেখো। ঠিক আছে, এবার আমি বারবার বললাম যে দুর্নীতি যখন নিয়ন্ত্রণ করা যায় কি রূপে এটা বলছি, তখন আমি যদি একটা ল লিখি এবং উপায়গুলোও লিখি, আইনগুলোও লিখি, একটু উপায়গুলোও লিখি, তাহলে আমার আনসারটা কোথাও একটা এক্সট্রা এজ পায়। তো এগুলো একটু খেয়াল করে মাথায় রাখা। করাপশন ইন্ডেক্স ওয়াইজ ভারতবর্ষের পজিশন কত, এরকম কোয়েশ্চেন আসার চান্স প্রভূত, এরকম কোয়েশ্চেন আসতে পারে। তো সেই ধরনের জায়গাগুলোর উপর একটু প্র্যাকটিস করা। তো মোটামুটি করাপশন নিয়ে হিয়ার আই কাম টু দ্য এন্ড অফ দ্য ডিসকাশন অন করাপশন। যে যে জায়গাগুলো বলবার ছিল বা আমার মনে হয়েছিল একটু হাইলাইট করে দেওয়া দরকার তোমাদের সুবিধার্থে বলে দিলাম। ভিডিওগুলো দেখতে থাকো, প্লাস তার সঙ্গে বইগুলো পড়তে থাকো। আর যেটা আগের দিনও বলেছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, যে প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। এবং পড়ে লিখবে, শুধুমাত্র পড়ে যাবে না, পড়ে লিখবে, সময় ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে সেই পার্টিকুলার আনসারগুলো তুমি ঠিক মতো লিখে টাইমের মধ্যে শেষ করতে পারছো না, সেটা দেখতে হবে। যেন এইটা না হয় যে আমি সময়ের অভাবে আনসার লিখে আসতে পারিনি। আরেকটা কথা বলেছিলাম, যেহেতু আগের পরীক্ষাটা এমসিকিউ ছিল আর তার আগের পরীক্ষাটা এসিকিউ ছিল, রাইটিং স্কিলটা একটু আমাকে বাড়াতে হবে, আর কিছুই না। স্পিড অফ রাইটিং সবারই তোমাদের আছে, স্পিড অফ রাইটিং কিন্তু একটু বাড়াতে হবে। এটা বাড়ালেই সুন্দর করে আনসার্স গুলো ফ্রেম করে লিখলে উইথ প্রপার কন্টেন্ট, মানে relevant content, you are going to get good marks. Okay, thank you.